সেই রক্ত আমাদের রেখে রেখে এখনো কথা বলছে। সরকার সেই রক্তের অভিশাপ জুলাইয়ের 34 এসে রয়েছে, তার আগুনে তারা নিক্ষিপ্ত হয়েছে, ফাঁসিবার পতিত হয়েছে, তারা দিল্লিতে গিয়ে পালাতে বাধ্য হয়েছে। আমরা বলতে চাই, ইংরেজ গভর্নমেন্টের সময় আমরা এখানে দাঁড়িয়ে মানববন্ধন করে দাবি করেছিলাম, স্মারক লিপি দিয়েছিলাম, সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। আন্তর্জাতিক মামলার ট্রাইব্যুনালে তাদের মামলা দায়ের করা হয়েছিল, সেই মামলার ক্ষেত্রে আমরা দীর্ঘদি লক্ষ্য করছি। সরকার ইতিমধ্যে বলেছে জুলাইয়ের মধ্যে এই শাপলার গণহত্যার দায় তারা দিবে। আমরা বলতে চাই, কোনো তাও না আর কাউকে সন্তুষ্ট করার জন্য যদি কোনো রায় দেওয়া হয়, তাহলে আবার রাস্তায় নেবে শাপলার শহীদের হত্যার বিচার নিশ্চিত করার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, আপনারা শিশু বিচার করুন। সেদিন আপনারা মুখ্যমন্ত্রী ছিলেন, শাপলার এই সময়ে গণহত্যা পরবর্তী মানুষ খুশে উঠেছিল, আপনারা বিরোধী মনোভাব মানুষের মধ্যে ছিল, কিন্তু রাজনৈতিক দল হিসেবে আপনারা সেদিন বিরোধী দলের যে ভূমিকা পালন করার দরকার ছিল, কিন্তু মাত্র ভূমিকা পালন না করে সরকারের সাথে আঘাত করে সেদিন রাজনীতি আপনারা করেছিলেন। রাস্তায় বলেন নাই, প্রতিবাদ আপনারা করেন না। আমরা সেই ইতিহাস ভুলি নাই। এই দেশে ফ্যাসিজম কায়েমের প্রথম পদক্ষেপ হিসেবে সে এই কেসটি ফেলেছিল। তার এই কর্মকাণ্ড মূলত শুরু হয়েছিল বাংলাদেশ থেকে আলেম ওলামাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার এক নীল নকশা ফ্যাসিবাদী হাসিনা প্রণয়ন করেছিল। এই হত্যাকাণ্ডের ক্ষেত্রে আমরা তৎকালীন সময়ের মানবাধিকার কমিশন, সুশীল ব্যক্তিবর্গ, অনেক মিডিয়াদেরকে আমরা দেখেছি নীরব ভূমিকা পালন করেছিল। সেদিন শাহবাগে যে তারা অন্যায় দাবি দিয়ে সেখানে জড়ো হয়েছিল, সরকারের মদতে খিচুড়ি হামলা লাগিয়ে তাদেরকে নিরাপত্তা প্রদান করা হয়েছিল। আমরা দেখেছি সেই জায়গা থেকেই পরবর্তীতে ফ্যাসিবাদী হাসিনা নিজের মতো করে আইন প্রণয়ন করার মধ্য দিয়ে এই দেশকে এক খরচ রাক্ষসে পরিণত করেছিল। সেদিন তারা চিন্তা করেছিল বাংলাদেশকে আরো ওরা শূন্য করতে হবে। তখন আপনাদের জানা আছে, তারা একটা ট্রাইব্যুনাল গঠন করেছিল, তথাকথিত আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। সেই অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল নিজামুল হক অথবা ওবায়দুল হাসান অথবা যাদের চেয়ারম্যান করা হয়েছিল, তারা সবাই ছিল আওয়ামী দোসর, আওয়ামী লীগের নির্বাচিত একজন বিচারক, যারা সাধারণ তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। তাদেরকে বাছাই করে বাংলাদেশের আইন অঙ্গনকে বিচারালয়কে পরিচিত করে এই তথাকথিত ট্রাইব্যুনাল গঠন করে বিচারের নাগর মন্তব্য করা হয়েছিল। আসল তাদের মোল্লা ভাইকে তারা রায় দিয়েছিল যাবজ্জীবন। তারা কোনো প্রমাণ খুঁজে পায় না, প্রচলিত যে আইন সেই আইনের ব্যারিকেডে পড়ে না। তারা যখন এই বিচার করে সন্তুষ্ট হয় নাই, জনগণের রোষানলে পড়েছিল, তখন বামদের তারা শাহবাগে তারা এক মত ক্রিয়েট করেছিল। এই স্বাধীন বাংলাদেশের প্রথম গণতন্ত্রের উৎপত্তি হয়েছিল এই শাহবাগে। আমরা সেদিন দেখেছিলাম এই শাহবাগে দাঁড়িয়ে তারা বলেছিল কোনো বিচারবাদীরা ডাইরেক্ট ফাঁসি দিতে হবে। সেই ফাঁসির আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের ফলপ্রসূ সকল বিজ্ঞাপনকে এখানে নিয়ে এসে ফুলে ফেপে বড় করে সেই ছোট্ট আন্দোলনকে দেখানো হয়েছিল। আমরা দেখেছি একটি বিচারে একটি আইনে বিচার করে রায় দেওয়ার পরে আবার সেই আইন পাল্টিয়ে তার রায় দেওয়া হচ্ছে, ইতিহাসে এক বিরল ঘটনা হচ্ছে, আবার সেই মানুষকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল। অন্যায়ভাবে একের পর এক ফাঁসির কাজটা ঝুলানো হয়েছিল। তখন শাহবাগে বসে বাম নাস্তিক স্লোগানরা তারা একে একে ইসলাম বিদ্বেষী কন্টেন্ট প্রয়োগ করা, ভারতের অবয়বন্ত তৈরি করা, নারীর পুরুষ স্ত্রী মিক্সিং করার মধ্য দিয়ে বাংলাদেশের সাংস্কৃতিক ব্যবস্থাকে সবার কাঠামোকে তারা পরিচিত করে তুলেছিল। সেখানে ব্লগাররা একের পর এক আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তার পরিবারের নামে ন্যাক্কারজনক শব্দ তারা ব্যবহার করেছিল। সরকার তখন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় নাই। ওই সরকার ছিল ইসলাম বিদ্বেষী নাস্তিক সরকার।
নিশ্চিত করতে হবে। সেই বিচারের দাবিতে এই শাপলা চত্বরে তারা পার্টি জড়ো হয়েছিল, কিন্তু তাদের সুষ্ঠু বিচার না করে সর্বপ্রত্যেকীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সরকার সেদিন নীল নকশা প্রণয়ন করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আওয়ামী পেটুয়া সদস্যদেরকে সেখানে নিয়োজিত করেছিল, বিজিবিদেরকে এখানে মোতায়েন করা হয়েছিল, ঘুম বাহিনী র্যাব বাহিনীকে এখানে মোতায়েন করা হয়েছিল। এরপরে তারা নতুন নকশা করে গভীর রাতে রাত 2:15 সময় তারা সকল আলো নিভিয়ে দিয়ে গণ হত্যাকাণ্ড এখানে ঘটানো হয়েছিল। ওই গভীর রজনীতে প্রায় 1,55,000 রাউন্ড গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল নিহত মানুষের উপর। আঞ্জুমান মজিদুল ইসলামের রিপোর্ট করে মতে তারা বলছে 229 জন 42 লাখ তারা সেদিন দাপন করেছিল। সরকার বলেছে সাবজেক্ট দিয়েও নাকি মৃত্যুর সংখ্যা খুঁজে পাওয়া যাচ্ছে না, চিন্তা মানবাধিকার তাদের মধ্যস্থ, কিন্তু মানবাধিকার কমিশন বলছে 11 জনের লাশ পাওয়া যায়। এটা নিয়ে যখন কিছু মানবাধিকার সংগঠন সারা ভূমিকা রেখেছিল, তখন মানবাধিকার সংগঠনের প্রধানদেরকে আজিজুর রহমান খান থেকে শুরু করে আরো কয়েকজনকে তারা গ্রেফতার করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করেছে। পরদিন আমার নেতৃত্ব ঘটনা ঘটিয়েছে। এই আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য নারায়ণগঞ্জ, বাগেরহাট এবং হাটহাজারীতে 34 জন মানুষকে তারা গুলি করে হত্যা করেছে। এই হত্যাযজ্ঞের পরে আমার মামলা দেওয়া হয়েছিল সেই নিরপরাধ আলেমের নামে 88,000 মানুষকে সেদিন আসামি করে মামলা দায়ের করে কোন গ্রেফতারের নাটক সাজানো হয়েছে। আনন্দ এখানে সাক্ষী উপস্থিত রয়েছে। সেবাগতের সেই মামলা আমরা কারাগারে গিয়ে দেখেছি 5 বছর, 7 বছর, 10 বছর করে তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার করে নির্যাতন করা হচ্ছে কারাগারের প্রকোষ্ঠের মধ্যে। জেলখানায় নিয়ে গিয়ে রিমান্ডে